প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার চলে আসলাম আপনাদের সামনে সাকিব খানের নতুন একটা খবর নিয়ে। প্রিয় বন্ধুরা, আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবালকে আমি মামা বলেই সম্বোধন করছি। প্লিজ মোহাম্মদ ইকবাল মামা, আপনি এবার একটু থামুন, আপনার মুখটা বন্ধ করুন। আমি আজকে এই বিষয়টার উপরে কথা বলবো। মোহাম্মদ ইকবালের অতি কথন এবং অতি কথা বলতে যে তিনি যে তার অনেক সমস্যা করে ফেলছেন, এটা নিয়ে আমি আজকে আলোচনা করব। আলোচনার শুরুতে আপনাদেরকে বলে রাখি, প্রিয় বন্ধুরা, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আমি আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারবো। প্রিয় বন্ধুরা, মূল কথায় চলে আসি। মোহাম্মদ ইকবাল, আপনারা সবাই তাকে চেনেন, আমরাও তাকে চিনি, আমরা একটু ভালো করে চিনি। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারাও ইতিমধ্যে তাকে সবাই চিনে ফেলছেন বাংলাদেশের। তিনি হলেন অতি কথা বলা এবং বিশেষ করে এক কথায় যদি আমি বলি যে চাপাবাজি করার একজন ওস্তাদ, তিনি হলেন মোহাম্মদ ইকবাল মামা। আমাদের মোহাম্মদ ইকবাল মামার একটু অতীত ইতিহাস বলি। আপনারা অনেকেই হয়তো ইকবাল মামার নাম শুনেছেন, এখন তাকে চিনতে পারছেন বা চিনেন তাকে, কিন্তু এই লোকটা একটা সময় কিন্তু আমাদের সুপারস্টার, আমাদের মেগাস্টার যাই বলি আমরা, আমাদের ভাইজানের কিন্তু ক্লোজ কাছের মানুষ ছিল। বীর ছবির আগ পর্যন্ত তিনি সাকিব খানের এসকে প্রোডাকশন থেকে যত ছবি নির্মিত হয়েছে প্রত্যেকটা প্রোডাকশনের সাথে তিনি পার্টনারশিপ হিসাবে ছিলেন এবং একজন কাছের মানুষ হিসাবে ছিলেন। সাকিব খান যেখানেই যেত, মোহাম্মদ ইকবাল কিন্তু তার পিছু পিছু সব জায়গায় থাকতেন। অর্থাৎ মোহাম্মদ ইকবাল মামাকে আমরা কিন্তু সাকিব আমাদের ভাইজানের বন্ধু বলি, কাছের মানুষ বলি, সেই হিসাবেই আমরা জানতাম। কিন্তু কোনো একটা অজানা কারণে বীর সিনেমার পর থেকে আমরা দেখতে পাই মোহাম্মদ ইকবাল মামা আর আমাদের সুপারস্টার সাকিব খানের সাথে থাকছেন না, বা আমাদের সুপারস্টার বা মেগাস্টার ভাইজান মোহাম্মদ ইকবাল মামার কাছ থেকে দূরে থাকছেন। কি কারণে হয়েছে সেটা আমরা জানি না, তবে এরপর থেকে আমরা দেখতেছি ইকবাল মামার অন্য রূপ। সেই রূপটা হলো কীরকম, তিনি কথায় কথায় আমাদের মেগাস্টার, আমাদের ভাইজানকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেন, তাকে ছোট করার চেষ্টা করেন। কিন্তু তিনি জানেন না, তিনি বুঝতে পারেন না, আসলে তিনি একজন বোকা। তিনি যে মেগাস্টার সাকিব খানকে ছোট করতে যেয়ে আসলে তিনি যে ছোট হয়ে যাচ্ছেন, প্রিয় বন্ধুরা, এইটা তিনি আসলে বুঝতে পারেন না, এটা তার মাথার মধ্যে নাই। তিনি জানেন না যে আমাদের বর্তমান মেগাস্টার আমাদের ভাইজানের বিরুদ্ধাচরণ করে বা আমাদের ভাইজানের বিপক্ষে কথা বলে কোনো মানুষ কিন্তু বর্তমানে ভালো পজিশনে নেই, বিশেষ করে ফিল্ম পাড়ায়, বিশেষ করে চলচ্চিত্র জগতে। দেখেন, আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই প্রিয় বন্ধুরা। মোহাম্মদ ইকবাল মামার বিভিন্ন ধরনের আতেল মার্কা কথার আমার দুই একটা উদাহরণ আমি আপনাদেরকে দিচ্ছি প্রিয় বন্ধুরা। তিনি অনন্ত জলিল সাহেবকে নিয়ে কিল হিম নামে একটা সিনেমা পরিচালনা করেছেন। এই কিল হিম সিনেমা প্রচারের সময় থেকে তিনি বলতে থাকেন যে বাংলাদেশে অনন্ত জলিলই একমাত্র সুপারস্টার। এছাড়া তিনি যখন কিল হিম সিনেমার মহরত করেন তখন তিনি কিন্তু আমাদের মেগাস্টারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তিনি নাকি কোনো গল্পই বোঝেন না, যে গল্প বোঝে না সেই নাকি সুপারস্টার। দেখেন, এই কথার জবাব কিন্তু আমাদের মেগাস্টার দেয়নি, তিনি কিন্তু চুপ ছিলেন, কারণ তিনি কাজে বিশ্বাসী, তিনি কথায় বিশ্বাসী না। কিছু মানুষ আছে না যে ভাইজান আপনার আশেপাশে, প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যারা দেখবেন আমার ভিডিওটা দেখবেন, আপনাদের আশেপাশে অনেক কিছু মানুষ আছে যারা কিন্তু কথা দিয়ে অনেক কিছু নিজেকে বড় জাহির করতে চায়, আসলে কাজের বেলায় ঠন। ঠিক তেমন একজন প্রকৃতির মানুষ হলো মোহাম্মদ ইকবাল মামা। তিনি কিন্তু কথা দিয়ে অনেক কিছু নিজেকে জাহির করেন, আসলে কিন্তু তিনি কিছুই না। তিনি কিল হিম সিনেমাটা নিয়ে এত প্রচারণা করলেন, এত মানে 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 অনন্ত জলিল সাহেবকে বললেন যে তিনিই সুপারস্টার, মেগাস্টার, সাকিব খান সাহেব কিছু না, আমাদের ভাইজান কিছু না। কি হলো দেখেন, ওই যে সেই কিল হিম সিনেমা,
কি ব্যবসা করলো আপনারা সবাই জানেন। লিডার আমি বাংলাদেশ ওই সময় মুক্তি পেয়েছিল আমাদের মেগাস্টার সাকিব খানের, তার ধারে কাছেও কিন্তু ব্যবসা করতে পারেনি কিলহিম সিনেমা। বাদ দেন কিলহিম সিনেমার কথা, আসি এবারের ঈদের কথা। এবারের ঈদের আগের ঈদে তিনি মুক্তি দিলেন, রাজকুমারের সাথে দেওয়ার কথা ছিল ডেড বডি সিনেমা নামে। সেই ডেড বডি নিয়েও কিন্তু তিনি অনেক লাফালাফি করলেন, হ্যাঁ, যে তার সিনেমা 100 হলে মুক্তি পাবে, বাংলাদেশে এরকম সিনেমা হয়নি। কিন্তু কি হলো, মুক্তির সময় ঈদে রাজকুমারের দাপটে তিনি কিন্তু কোনো সিনেমা হলই পেলেন না। না পেয়ে তিনি ঈদের 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে তার ডেড বডি সিনেমা মুক্তি দিলেন। মুক্তি দেওয়ার পর রেজাল্ট 0। তিনি যেখানে বলেছিলেন যে ডেড বডির মতো সিনেমা বাংলাদেশে বিশেষ করে ভিএফএক্স এত হাই গ্রেডের হয়েছে যে দর্শক ডেড বডি সিনেমা দেখে পাগল হয়ে যাবেন, অথচ ডেড বডি সিনেমা 3 দিনের মাথায় কিন্তু সিনেমা বিশেষ করে সিনেপ্লেক্স থেকে নামিয়ে দেওয়া হয়েছে। এরপরে তিনি সিনেপ্লেক্সের বিরুদ্ধে অনেক আন্দোলন করলেন, সেটাতেও রেজাল্ট 0। আবার কিন্তু তিনি বাধ্য হয়ে সেই সিনেপ্লেক্সের দ্বারস্থই হলেন। এবারের ঈদে আমাদের তুফান সিনেমার সাথে তিনি রিলিজ দিলেন তার রিভেঞ্জ সিনেমা, এবং তিনি বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন ইন্টারভিউতে যেখানেই গেছেন সেখানে যে বলেছেন যে রিভেঞ্জ সিনেমা মানে সবাই দেখবে, রিভেঞ্জ সিনেমার কাছে আপনার পাত্তাই পাবে না তুফান সিনেমা। কিন্তু ভাই, সেখানেও তিনি অতি কথার আশ্রয় নিলেন। দেখা গেল রিভেঞ্জ সিনেমা হল পেয়েছে মাত্র 12-13টি, তাও আবার 2-3টা হল কিন্তু নামিয়ে দিয়েছে প্রিয় বন্ধুরা। আর তুফান সিনেমা 129টা সিনেমা হলে মানে মুক্তি পেয়েছে। দেখেন, এখানেও কিন্তু তিনি মানে আবারও প্রমাণ করলেন যে তিনি আসলে একজন বাকচাটুকার মানুষ। আমি একটা সিনেমা হলের মালিক আমাদের খুলনাতে, তার সিনেমাতে চলছিল রিভেঞ্জ সিনেমা, এবং তার পাশের স্টেশনে চলছে আমাদের সুপারস্টার আমাদের ভাইজানের তুফান সিনেমা, যেখানে তুফান সিনেমায় লোক ফিরে যাচ্ছে দর্শক টিকিট না পেয়ে, অথচ তার রিভেঞ্জ সিনেমা যেই সিনেমা হলটায় চলছে সে আমার সম্পর্কে মামা। আমি তার কাছে খোঁজ নিয়েছিলাম যে মামা, তোমার এখানে আমাদের ইকবাল মামার সিনেমা কেমন যাচ্ছে। তিনি আমাকে যে কথাটা বললেন প্রিয় বন্ধুরা, আমি আপনাদের সামনে সে কথাটার উত্তর ওইভাবে দিতে পারছি না। তিনি তার কথার সংক্ষেপ এটাই যে ইকবালের মতন একটা ফাউল লোকের সিনেমা আমরা চালাইছি, এটাই আমাদের জীবনের কাল হয়ে দাঁড়াইছে। আমরা যদি ইকবালের সিনেমাটা ভালো মোটামুটি ছিল, শুধুমাত্র ইকবালের অতি কথার কারণে এবং সাকিব খানকে নিয়ে অতি মাত্রায় বেফাস মন্তব্য করার কারণে তার সিনেমা দেখার প্রতি দর্শকদের কোনো আগ্রহ নেই। দেখেন প্রিয় বন্ধুরা, এবং সে আরও একটা কথা আমাকে বলেছে, সে এই শুক্রবারই ছবিটা নামিয়ে দিতে চেয়েছিল, কিন্তু ইকবাল মামা তাকে ফোন দিয়ে যে আমার ছবিটা এখন নামিয়ে দেওয়ার দরকার নেই, নামিয়ে দিলে আমার প্রেস্টিজের ইস্যু হবে, এই কারণে কিন্তু আপনার সেই ছবিটা আবারও আমার সেই বন্ধু চালাতে বাধ্য হচ্ছে। কিন্তু দেখেন, এই যে অতি কথা, এই অতি কথার কারণে কিন্তু তার ব্যবসাটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোথায় আপনার রিভেঞ্জ আর কোথায় তুফান? তুফানের কাছে রিভেঞ্জের কোনো খানা আছে আপনারা বলেন প্রিয় বন্ধুরা? তারপরেও কিন্তু দেখেন বিভিন্ন প্রকার আমাদের তুফান সিনেমার বিরুদ্ধে অপপ্রচার কিন্তু করছে ওই যে ইকবাল মামা আবার রাফি সাহেবকে নিয়ে মন্তব্য করলেন। আমি এই কথাটা যুক্তি খণ্ডন না করে পাচ্ছি না। ওখানে অনেক ইউটিউবার ভাইরা ছিলেন, সাংবাদিক ভাইরা ছিলেন, কিন্তু কথাটা আপনারা ধরার কথা ছিল, আপনারা কিন্তু ইকবাল মামার সামনে কথাটা ধরলেনই না। ইকবাল মামা রাফি ভাইয়ের নাম ওখানে উল্লেখ না করে তিনি বললেন যে শাহরুখ খান, সালমান খান, অমিতাভ বচ্চনকে নিয়ে যদি কাউয়া মার্কার ডিরেক্টরও ছবি বানায় তাহলে সেই ছবি সুপারহিট বাম্পার হিট হয়, অথচ তিনি সুপারহিট হয়। এবং তিনি বোঝাতে চাইলেন যে রোশনকে দিয়ে তিনি ছবি বানিয়েছেন, বুবলিকে দিয়ে ছবি বানিয়েছেন, যারা নাকি নিউ কামার, 6-7 বছর হয়েছে, তারা নাকি নিউ কামার, তাদেরকে নিয়ে ছবি বানিয়ে হিট করানোর কথা তিনি চ্যালেঞ্জ করলেন। অথচ তিনি জানেনই না আমার যা মনে হয় যে রায়হান রাফির প্রথম সিনেমাটাই কিন্তু সুপারহিট, এবং সেটা ছিল কিন্তু একজন নিউ কামার সিয়াম আহমেদ এবং পূজা চিরি, তারা কিন্তু নতুন ছিল, এর আগে কিন্তু তারা কখনো সিনেমায় অভিনয় করেনি।
এরপরে রায়হান রাফির জীবনের সর্বপ্রথম ব্লকবাস্টার যে সিনেমাটা প্রিয় বন্ধুরা পরাণ, সেই পরাণ সিনেমায় কিন্তু শরীফুল রাজকে কিন্তু এর আগে আমরা তেমন কোনো সিনেমাতে দেখতেই পাইনি। নডরায় দেখেছি, আইসক্রিমে দেখেছি, কিন্তু সেটা কিন্তু গতানুগতিক সিনেমা না। গতানুগতিক সিনেমা যদি শরীফুল রাজের কোনো সিনেমা থেকে থাকে তাহলে সেটা ছিল পরাণ। তাহলে বলেন আপনারা যে রায়হান রাফি নতুনদের নিয়ে ছবি বানায় না, কবে আবার বানালো না? আফরান নিশোকে দেশে প্রথম বানিয়েছে, প্রথম সিনেমাই কিন্তু আফরান নিশোর, যেটা রায়হান রাফি ভাই বানিয়েছেন। তাহলে রায়হান রাফি ভাই কবে বানালো না আপনি আমাকে বলেন নতুনদের নিয়ে? ওখানে যে আপনার ইকবাল মামা যে কথাগুলো বললেন, প্রত্যেকটা কথা কিন্তু ইমব্যালেন্স কথা, প্রত্যেকটা কথা মিথ্যা কথা, এবং প্রত্যেকটা কথা মানুষকে মানে আক্রমণাত্মক কথা। এই আক্রমণাত্মক কথা এবং এই মানুষকে ছোট করে কথা বলতে বলতে কিন্তু তিনি আজকে কিন্তু দর্শকদের কাছে একটা বিতর্কিত পার্সন, এটা কিন্তু তিনি বুঝতে পারছেন না। তিনি বুঝবেন হয়তো যখন তো মানে ওনার কিছু থাকবে না, উনি আস্তে আস্তে কিন্তু অর্থনৈতিকভাবে ব্যাপকভাবে মানে উনি কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছেন। দেখেন, উনি কিল হিম বানালেন, রিভেঞ্জ বানালেন, ডেড বডি বানালেন। প্রত্যেকটা সিনেমা যদি আপনি ব্যবসায়িকভাবে পর্যালোচনা করেন বন্ধুরা, প্রত্যেকটা কিন্তু হয় ডিজাস্টার, তা না হলে ফ্লপ। তাহলে তার পা তলার মাটি কিন্তু আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। ফিল্মে সে কিন্তু আর বেশি দিন এভাবে যদি সাকিব খানের বিপক্ষে অবস্থান নেয় তাহলে বেশি দিন কিন্তু সে আর টিকতে পারবে না। এরপরে আমার জানা মতে তার হাতে কিন্তু আর কোনো ছবি নেই প্রিয় বন্ধুরা। রিভেঞ্জি ছিল আমার মনে হয় তার পরিচালিত শেষ ছবি। এর আগে ডেড বডি, তারপরে গেলেন হলো আপনার ওই যে কিল হিম। তাহলে এই যে তিনটা ছবিতেই কিন্তু তিনি ব্যবসায়িকভাবে লস। তাহলে এভাবে যদি তিনি বিতর্কিত মন্তব্য করে সাকিবিয়ানদের বা যারা মানে এই দর্শক আছেন, স্বাভাবিক দর্শক আছেন যারা, তাদের সবার যদি বিরোধভাজন হন তাহলে কিন্তু তার দর্শক আস্তে আস্তে একেবারে কমে যাবে প্রিয় বন্ধুরা। এটা কিন্তু তিনি বুঝতেছেন না। তিনি যদি বুদ্ধিমান হতেন আমার মনে হয় তার উচিত ছিল যে এই ঈদে যে 5টা সিনেমা মুক্তি পেয়েছে সবার সিনেমাই দেখার আমন্ত্রণ জানিয়ে তার সিনেমা দেখার কথা তিনি বলতে পারতেন। কাউকে বিরুদ্ধচারণ করে না, বা কাউকে ছোট করে তিনি এই ধরনের মন্তব্য করে মানে করতেন না। তিনি যদি বুদ্ধিমানই থাকতেন তাহলে বলতেন যে হ্যাঁ, আপনারা সাকিব খানের ছবিও দেখুন, যদি সাকিব খানের পরে আপনাদের কোনো ছবি ভালো লাগে তাহলে আমার যেটা রিভেঞ্জ আছে সেই সিনেমাটা দেখুন। রিভেঞ্জ সিনেমার গল্পটা ভালো আমি যতটুকু শুনেছি, কিন্তু শুধুমাত্র তার এই অতি কথার কারণে কিন্তু দর্শকরা রিভেঞ্জ সিনেমা দেখতে যাচ্ছে না। তাই ইকবাল মামা প্লিজ হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করছে, আপনি এবার থামুন। আপনার বিশেষ করে এই মুখটা বন্ধ করুন। আপনি যেভাবে কথা বলেন না, মনে হচ্ছে আপনি মনে হয় ফিল্মের অনেক কিছু বোঝেন আর কেউ কিছু বোঝে না। তাই অতি মাত্রায় আপনি কথা বলতে যেয়ে আপনি যে কত মানুষের কাছে থেকে দূরে সরে যাচ্ছেন, দর্শকদের কাছ থেকে দূরে সরে যাচ্ছেন, এটা আপনার বোঝা উচিত। আর একটা কথা আপনাকে আমার অনুরোধ, প্লিজ আপনি আমাদের মতো যারা সাকিবিয়ান আছে, আমাদের মেগাস্টারের সাকিব খানের ভক্ত আছে, অনুরাগী আছে, তাদেরকে আপনি খোঁচাখুচি করতে যেন না। দেখেন, আপনি খোঁচাখুচি করতে যে আপনি কিন্তু নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমাদের মেগাস্টার কিন্তু আপনাকে খোঁচাখুচি করছে না, তিনি কিন্তু কাজ করছেন, তিনি তার গতিতে আছেন। তিনি প্রিয়তমা দিয়েছেন, তিনি রাজকুমার দিয়েছেন, তিনি তুফানের মতো অল টাইম ইন্ডাস্ট্রি হিট দিবেন, যেটা অলরেডি পথে। এরপরে তিনি দিবেন হলো দরদ, তারপর তুফান 2, এরপরে লাগাতার একের পর এক কিন্তু তিনি মানে ব্লকবাস্টার দিবেন। আপনার মতো কিন্তু মুখে কিন্তু ফটফট করেন না আমাদের মেগাস্টার, কাজ দিয়ে প্রমাণ করেন। আপনি পারলে কাজ দিয়ে প্রমাণ করেন। আপনি কেন এরকম আমাদের মেগাস্টারের পিছনে লাগতেছেন? এগুলো বন্ধ করুন প্লিজ, এগুলো বন্ধ করুন। তা না হলে আপনার পাততলার মাটি তো গেছে, সামনে কিন্তু আপনি দাঁড়ানোর জায়গাও খুঁজে পাবেন না। তা যাই হোক প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, প্রিয় সাকিবিয়ানরা, আমি আজকে শুধুমাত্র এই যে মাথা মোটা লোকটার ব্যাপারে একটু কথা বললাম। হ্যাঁ, যিনি যে ধরনের আমাদের তুফান সিনেমার বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করেছেন বা করছেন, এটা যে তার ভুল হচ্ছে সেটা আমি তাকে মনে করিয়ে দেওয়ার জন্য এই কন্টেন্টটা করলাম। যদি আপনারা আমার কন্টেন্টটা ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে লাইক করবেন, বেশি বেশি সাপোর্ট দিবেন। আমি শাহজাহান শিকদার তাহলে আপনাদের সামনে আবারও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।